শুভ সন্ধ্যা। কাস্টোডিয়াল ডেথ, আমি আরেকটু বৃহত্তর করে বলি, কাস্টোডিয়াল ভায়োলেন্স এটা খুবই খারাপ জিনিস। আর কাস্টোডিয়াল ডেথ পুলিশের চাকরি জীবনে যদি কাউকে এটা ফেস করতে হয় যে তিনি কোথায় পোস্টিং আছেন সেখানে কাস্টোডিয়াল ডেথ হয়েছে পুলিশ কাস্টোডিতে, এর থেকে দুর্ভাগ্যের ঘটনা কিন্তু পুলিশের জীবনে আর কিছু থাকে না। মানে এটা আমি সবসময়, আমি কোথাও যখন পুলিশে চাকরি করেছি, মিটিং করে আগে প্রথমে বলেছি যে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে যাতে কাস্টোডিয়াল ডেথ কোনোভাবে না হয়। অর্থাৎ আসামিকে গ্রেপ্তার করবার পরে আসামি কতটা সুস্থ আছে, তারকে মেডিকেল করানো দরকার আছে কিনা, সমস্ত কিছু কিন্তু এগুলো খুব ভালো করে দেখতে হবে। অনেকগুলো সুপ্রিম কোর্টের রুলিংস হয়েছিল। ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা 1997 সালে একটা কাস্টোডিয়াল ডেথ নিয়ে যখন বিভিন্ন অভিযোগ বিভিন্ন জায়গায় হচ্ছিল, তখন এটা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট কতগুলো নির্দেশ দিয়েছিলেন যে কাউকে গ্রেপ্তার করতে গেলে এই কাস্টোডিয়াল ডেথ শুধু নয়, কাস্টোডিয়াল ভায়োলেন্স যাতে না হয় তার জন্য কতগুলো নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশগুলো পরবর্তীকালে কিন্তু আমাদের সিআরপিসির 41, 40 থেকে শুরু করে 41 ক্যাপিটাল এ বি সি ডি এইসব সাবসেকশনের মধ্যে এটা ইনক্লুডেড হয়েছিল। এবং বিএনএস এসে আমাদের যখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা রয়েছে, যেটা যে ধারাগুলোতে পুলিশ অ্যারেস্ট করে থাকে 35 বিএনএসএস, শুধু তাই নয় 35 থেকে শুরু করে 36, 37 এইসব সেকশনগুলোর মধ্যে বলা হয়েছে পরিষ্কার করে ওই ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে গাইডলাইনগুলো ছিল ওগুলোকে কিন্তু ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে আইনে। উদ্দেশ্যটা কি? যাতে কাস্টোডিয়াল ভায়োলেন্স না হয়। তার এর মধ্যে কি কি জিনিস বলা হয়েছে, যে যে লোকগুলো অ্যারেস্ট করতে যাবে প্রত্যেকে পুলিশ পার্টির ইচ অ্যান্ড এভরিবডি উইল হ্যাভ টু ওয়্যার ভিজিবল নেম ট্যাগস। তাদের ইউনিফর্মে তাদের ভিজিবল নেম ট্যাগ থাকতে হবে, অর্থাৎ র্যাঙ্ক এবং নাম দুটোই তাতে থাকবে প্রত্যেকটা পুলিশ অফিসারের, যারা রেডিং পার্টিতে যারা থাকে। থানাতে নিয়ে আসার আগেই অ্যারেস্ট করবার পরে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট তৈরি করতে হবে। গ্রাউন্ড অফ অ্যারেস্টটা আসামিকে যেমন জানাতে হবে, আসামির কোনো নিয়ারেস্ট রিলেটিভ বা ফ্রেন্ড টু হুম দ্য অ্যারেস্ট ইন্টেন্স টু ইনফর্ম, যাকে আসামি জানাতে চায় সেই লোকের নাম ধাম ঠিকানা লিখতে হবে, তাকে জানাতেও হবে যে এই মামলাতে এই থানা থেকে এই অফিসার আমরা তাকে অ্যারেস্ট করলাম এবং অ্যারেস্ট করে এই জায়গায় তাকে রাখা হবে এই লকআপে, এবং যাতে এটা রাইট অফ দি অ্যারেস্টি মধ্যে এটা পড়ছে। এবং এই জিনিসগুলো এখানে বলা হয়েছে মেডিকেল করাতে হবে অ্যারেস্ট করে, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ইমিডিয়েটলি আফটার অ্যারেস্ট তাকে মেডিকেল করাতে হবে, শারীরিক অবস্থা কেমন আছে। অ্যাপারেন্টলি কেউ সুস্থ থাকতে পারে কিন্তু তার ভেতরে তার কোনো মারাত্মক কিছু অসুখ থাকতে পারে, তার কোনো কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে। যে এই ক্ষেত্রে যেমন প্রাইমারি পুলিশ যেটা অনুমান করছে যে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর বা ওই জাতীয় কিছু হতে পারে বলে পুলিশ অনুমান করছে, অভিযোগ যদিও অন্যরকম রয়েছে, তাকে মারধর করা হয়েছে, এগুলো তো পোস্টমর্টম করলে বা যে প্রসিডিওর গুলো রয়েছে সেগুলোতে। কিন্তু এই যে কাস্টোডিয়াল ভায়োলেন্স বা কাস্টোডিয়াল অ্যাট্রোসিটিস বলুন, এইগুলোকে বন্ধ করবার জন্য যে জুডিশিয়াল রুলিংস বা যে অর্ডারগুলো হয়েছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু আইনে পরিণত হয়েছে, এগুলো মেনে করতে হবে। এবং কাস্টোডিয়াল ডেথ হলে কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি করাটা, জুডিশিয়াল ইনকোয়েস্ট করাটা ম্যান্ডেটরি। এটা আইনও বলে দিয়েছে, এটা এসওপি বলে দিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে আমাদের স্টেট হিউম্যান রাইটস কমিশন থেকে। কিন্তু এখানে জুডিশিয়াল ইনকোয়ারি না হয়ে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হচ্ছে, এটা ডিফারেন্স, মানে এইটাই আমরা দেখতে পাচ্ছি যে যেটা বলেছেন। ম্যাজিস্ট্রেট দুরকম হতে পারে, একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় আর একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে করলে হবে না, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে ইনকোয়েস্ট করাতে হবে। অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা দেখবেন এই মৃত্যু সম্পর্কে, তার ডেড বডি যে অবস্থায় সব ছিল সবকিছু, যদিও এখনো পোস্টমর্টমের রিপোর্ট বোধহয় আসেনি, সার্কামস্ট্যান্স কি, অর্থাৎ এই মৃত্যু সম্পর্কে না, পোস্টমর্টম তো পরে হবে, আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট আগে হয়, তারপরে হবে ডেড বডি ওখানে মর্গে যায়, তারপরে পোস্টমর্টম হয়। এবার পোস্টমর্টম রিপোর্টটা তো করার এক সময় টোটালটা ভিডিওগ্রাফি হবে। এইগুলো কিন্তু সমস্ত গাইডলাইন রয়েছে, প্রপার লিগ্যাল গাইডলাইন। এগুলো এই জিনিসগুলো পুলিশ তো করছে, নিশ্চয়ই করবে, এবং 24 ঘন্টার মধ্যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে রিপোর্ট পাঠাতে হয়, উইথ ভিডিওগ্রাফি রিপোর্ট পাঠাতে হবে যে এরকম একটা কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এই ঘটনা। এবারে কয়েকটা জিনিস এনকোয়ারির বিষয় রয়েছে, যে জিনিসগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দানা বাঁধে, বা যে জিনিসগুলো ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য পুলিশ ডিপার্টমেন্ট যে কাজগুলো করে থাকে, বা যেগুলো ডাইরেকশন রয়েছে বা যে এসওপি গুলো রয়েছে, সেটা হচ্ছে এই রিপোর্টগুলো দেওয়াই শুধু নয়, এবারে পুলিশ এগুলো খতিয়ে দেখবে যে কখন কটার সময় তাকে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্ট করে লকআপে তাকে কখন ঢুকানো হয়েছিল, তাকে পুলিশ রিমান্ডে আনা হলে তার পুলিশ রিমান্ড কবে তাকে নেওয়া হয়েছিল, মেডিকেল টাইমলি করানো হয়েছিল কিনা, তার কি রেকর্ডগুলো তার জেনারেল এন্ট্রি আছে কিনা, শারীরিকভাবে সে অসুস্থ
বোধ করেছিল কিনা, অন্য আসামিরা যারা লকআপে আছে তারা তার সম্পর্কে কি তথ্য দিচ্ছে, যে কোনো অসুস্থতা ফিল করেছিল কিনা, তাকে মারধর করা ছিল, সিসিটিভি ফুটেজ কি বলছে, এই সমস্ত তথ্যগুলো দেখে কিন্তু আসল ঘটনাটার যে সত্যটা উদ্ঘাটন করা, যাতে মানুষের কাছে এই আসল সত্যটা পৌঁছায়, মানুষ যাতে জানতে পারে যে পুলিশের কোনো দোষ নেই, আপনার কিংবা আছে, আপনার কিন্তু অভিজ্ঞতা এটা কি বলে বলছে পরিষ্কার। অনিল দা, আপনার অভিজ্ঞতা এটা- কি বলছে যে সত্যি সত্যি কি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাটা ঠিক, না শারীরিক কারণেও মৃত্যু দেখুন, হতে পারে, এই বা একটা কাস্টোডিয়াল রাজনীতি ডেথ চলে আসছে বলে এটাকে এখন আমরা আলোচনা করছি? মহামান্য সুপ্রিম কোর্ট, এখানে বলি, কাস্টোডিয়াল যে কোনো ডেথ হলে সেটাকে মহামান্য সুপ্রিম কোর্ট কিছু কেসে এটাকে বলা হয়েছিল এক্সট্রা জুডিশিয়াল কিলিং। সুপ্রিম কোর্ট বলেছিল যে কিছু কিছু কেসে বলেছে যে কাস্টোডিয়াল ডেথ হলে কনসার্ন পুলিশ অফিসারের এগেইনস্টে ক্রিমিনাল কেস স্টার্ট করতে হবে, অন্য এজেন্সিকে দিয়ে এটা তদন্ত করাতে হবে, করে ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে হবে, মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে আখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে যেটা হয়, পুলিশ, দেখুন, পুলিশ মারধর করাটা মানে এই যে কনফেশন আদায় করার জন্য ক্রিমিনাল, বিশেষত ধরুন কোনো আননোন কোনো মার্ডার বা আননোন কোনো ক্রাইম, যে ক্রাইমটা ডিটেকশন হয়নি, আনডিটেক্টেড ক্রাইম, এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে কখনো কখনো পুলিশের মধ্যে এই একটা প্রবণতা কখনো কখনো দেখা গেছে যে মারধর করে তার একটা স্বীকারোক্তি আদায় করা বা ঘটনার কেসের ইনভেস্টিগেশনটার মধ্যে ঘটনাটা জানার চেষ্টা করা, এটা কিন্তু একটা টেন্ডেন্সি পুলিশের ছিল বলে অভিযোগ ছিল। কিন্তু এটা ঠিক যে এখন কিন্তু পুলিশ মারধর করাটা প্রায় বন্ধই করে দিয়েছে, প্রায় বন্ধ করে দিয়েছে আমি বলবো। ধমকাধমকি কখনো করলেও করতে পারে, কিন্তু এখন এইসব ক্ষেত্রে অনেকগুলো সমাপনে থাকে। এটা কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়, এটা পোস্টমর্টম করলে পরিষ্কার করে বোঝা যাবে। পোস্টমর্টম তো অবশ্যই কিন্তু এই টিম অফ এক্সপার্ট মেডিকেল অফিসার এটা করবে, বেশ। যারা অটোপসিতে অত্যন্ত এক্সপার্ট, এবং তাদের একটা টিম করবে এটা, এবং তার পুরো ভিডিওগ্রাফি হবে। সুতরাং এখানেও কিন্তু একটা লুকানোর কোনো জায়গা নেই, বা এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সির অভাব দেখার কোনো জায়গা নেই। তো এই জায়গাগুলোতে আমরা নিশ্চয়ই পাবো। আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে রাজ্যের সরকার, বিশেষত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ঘটনার পরে স্পটে গেছেন, গিয়ে যেটা গেছে মারা গেছেন সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার পরিবারের সঙ্গে যে সহমর্মিতা দেখিয়েছেন এটা কিন্তু অভিনন্দনযোগ্য। সেখানে গিয়ে তার স্ত্রীকে চাকরি দেবার তিনি ঘোষণা করেছেন, সরকারি চাকরি, এবং তাকে 10 লক্ষ টাকা একটা ক্ষতিপূরণ, প্রাথমিকভাবে একটা তার সংসার চালানোর মতো একটা ক্ষতিপূরণ দেওয়া, এগুলো করেছেন। আয়োকে সাসপেন্ড করেছেন এবং ওসিকে ক্লোজ করেছেন। এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত দরকারি ছিল, কেননা এটা ইম্পার্শিয়াল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার এনকোয়ারি করার জন্য ওসি এবং আয়োকে ওখান থেকে সরিয়ে দেওয়া বা সাসপেন্ড করে দেওয়া, যেটা করেছেন সেটা কিন্তু অত্যন্ত দরকারি ছিল এবং সঠিক পদক্ষেপ। এতে কি হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা সঠিক এনকোয়ারি কিন্তু হতে পারবে। বেশ। এবারে আমার মনে হয় পুলিশ খুব ঠিক লাইনে এগোচ্ছে, রাজ্যের ডিজি অ্যান্ড আইজিপি তিনি ওখানে গেছেন এবং সঠিক লাইনে এটা আসল সত্য আমরা জানতেই পারবো।